স্টার্ট রেকর্ডিং। তো এখানে আমার ইক্লিপসে চলে এসেছি। আমরা প্রথমে একটা সাবলেট তৈরি করতে চলেছি, ঠিক আছে। সাবলেট মানে নাথিং এলস, নাথিং বাট আ জাভা ক্লাস। সাবলেট মানে আর কিছুই না, একটা জাভা ক্লাস। কি করে তৈরি করব? এখানে আমি প্রথমে প্রজেক্ট তৈরি করছি, রাইট ক্লিক, নিউ প্রজেক্ট। কি প্রজেক্ট? ডায়নামিক ওয়েব প্রজেক্ট। ডায়নামিক ওয়েব প্রজেক্ট তৈরি করছি। ওকে, এখানে প্রজেক্টের নাম দিচ্ছি হচ্ছে ধর ডেমো অ্যাপ। ঠিক আছে, ডেমো অ্যাপ। এখান থেকে আমাকে অ্যাপাচে টার্গেট রান টাইম চুজ করতে হয়। এখানে যেহেতু আমার অ্যাপাচে টমক্যাট 9.0 ইনস্টল করা আছে, তাই জন্য আমার এখানে দেখাচ্ছে অ্যাপাচে 9.0। তোদের যা করা থাকবে তোরাও তাই করতে পারবি, এখান থেকে চুজ করতে হয়। ঠিক আছে, নেক্সট করব আমি। এখানে আমার এসআরসি আছে, ঠিক আছে, এসআরসি ফাইলটা থাকবে, অসুবিধা নেই কিছু। দিস ইজ ডেমো অ্যাপ। এইখানে তোকে বলছি কি জেনারেট ওয়েব এক্সএমএল ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর। এটা অবশ্যই তোদেরকে টিক করতে হবে, অবশ্যই করবি টিক, মানে ভুলে যাবি না কখনোই, নাহলে নিজেকে পুরো লিখতে হবে, একটা ঝামেলা, অনেক ঝামেলা লেখা এখন। তাই এটাকে অবশ্যই জেনারেট করবি, ঠিক আছে। ফিনিশ। এটা করার পর আমি ফিনিশ করছি। তাহলে 3টে স্টেপে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম। যে কোনো ডায়নামিক ওয়েব প্রজেক্ট মানে আমাদের এই সাবলেটের প্রজেক্ট তৈরি করতে গেলে এই 3টে স্টেপে আমাদের আসতে হয়। প্রথমে তৈরি হয়ে যাক, তারপরে আমি নেক্সট দেখাচ্ছি কি করব। ওকে, তৈরি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। নাও এখানে আমার এই ওয়েব কন্টেন্টের মধ্যে, ওয়েব আইএনএফ ফোল্ডারের মধ্যে আমার এই ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টরটা আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল, এই ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর ফাইলটা। এখন এই ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর ফাইলের মধ্যে এইখানটা আমার লাগবে না আপাতত, আমি এইটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। কারণ সরিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এইটুকু লাগে না আমাদের, ঠিক আছে, এইটুকু লাগে না, এই জন্য সরাচ্ছি। ওকে, আফটার এটা করার পর আমার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে, একটু ওয়েট করে যা, হ্যাং করে গেল কেন? হুম, ঠিক আছে। ওকে, এইটুকু আমি কাজটা করে ফেলাম, এখানে এটা খুললাম। নেক্সট কাজ কি হবে? আমি এই প্রজেক্টের মধ্যে জাভা ক্লাস আমি অ্যাড করব। তো এখানে নিউতে যাব, জাভা ক্লাস। ওকে, তো আমি যেহেতু এটা আমার প্রথম সাবলেট তোকে দেখাচ্ছি এক্সাম্পল, আমি নাম দিচ্ছি ফার্স্ট সাবলেট। ফার্স্ট সাবলেট, ওকে, নাম দিচ্ছি। আচ্ছা, যেহেতু সাবলেট গুলো আমি পরে দেখাচ্ছি, যদিও বলে দিচ্ছি সাবলেটের ক্লাসে কিন্তু মেইন মেথড হয় না, মাথায় রাখবি। সাবলেট ক্লাসটাকে কল করবে কে? ওয়েব সার্ভার নিজে, বা ওয়েব কন্টেনার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে মেন মেথড প্রোভাইড করার দরকার পড়ে না, ঠিক আছে। উই উইল নট প্রোভাইড মেন মেথড, এখানে মাথায় রাখতে হবে। যে কোনো সার্ভলেট ক্লাস, যে কোনো সার্ভলেট ক্লাস তুই কর, মেন মেথড দরকার পড়বে না। জেনারেলি কি দরকার পড়ে? দরকার পড়ে হয় সার্ভিস মেথড, ইনিট মেথড, গেট ডেস্ট্রয় মেথড, গেট কনফিগ, গেট সার্ভলেট কনফিগ, এইগুলো, গেট সার্ভলেট ইনফো, এই সমস্তগুলো দরকার পড়ে, যে 5টা মেথড আছে আমি আগের দিন বলেছিলাম। তো এখানে আমি আপাতত এখন ফিনিশ করছি, জাস্ট ফিনিশ করলাম। এবং এইখানে ক্লাসটা অবশ্যই পাবলিক হবে, ঠিক আছে। এখানে ক্লাসটা অবশ্যই কি হবে? পাবলিক হবে। এই ক্লাসটা কি করবে? এই ক্লাসটা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে এর মধ্যে। তাহলে ইমপ্লিমেন্টস সাবলেট, ইমপ্লিমেন্টস সাবলেট, ঠিক আছে। দেখ, ইমপ্লিমেন্ট সাবলেট, যখন আমি ইমপ্লিমেন্ট সাবলেট করছি এখানে আমাকে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? তার কারণটা হচ্ছে আমি এই প্যাকেজটা, করসপন্ডিং প্যাকেজটা আমি এখানে ইম্পোর্ট করিনি, তাই জন্য তোকে এররটা দিচ্ছে। তোকে দেখাচ্ছে ইম্পোর্ট সাবলেট জাভা ডট এক্স ডট সাবলেট। আমি এটা করলাম। আচ্ছা, এখানে সাবলেট শুধু করবো না, আমি এখানে স্টার করে দিচ্ছি। স্টার মানে সমস্ত কিছু, ঠিক আছে, ওরকম ব্যাপার দরকার নেই, সমস্ত কিছু আমার দরকার হবে। আচ্ছা, ওকে, এবার তোকে কি বলছি, যখনই তোকে বলছে the type first sublet must implement the inherited abstract method sublet dot destroy, দেখতে পাচ্ছিস তোকে বলছে, তোকে এই বলে দিচ্ছি ক্লিপ, যে তোকে ইমপ্লিমেন্ট করতেই হবে, যেহেতু তুমি সাবলেট ক্লাস, তুমি সাবলেট ইন্টারফেসে তুমি যেহেতু ইমপ্লিমেন্ট করেছো,
তাহলে ওখানকার যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে, তোমরা তো অ্যাবস্ট্রাক্ট মেথড পড়েছি জাভাতে, সেই মেথডটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে এই ক্লাসে। ঠিক আছে, সেটা তো করবোই। তার আগে আমার আরো কিছু দরকার। কি দরকার? যেরকম আমার এখানে আমি ইম্পোর্ট java.io.star যদি লাগে, এগুলো লাগে জেনারেলি, io.star প্যাকেজ বা ইম্পোর্ট util.java.util.star, এগুলো আমাদের লাগে। তো মোটামুটি ওই ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য অনেক সময় লাগতে পারে বা এমনি নর্মাল লাগতে পারে। তো তাই জন্য এগুলো লিখে দিচ্ছি আপাতত, জানি না লাগবে কিনা, লিখে দিলাম। এই হচ্ছে আমার এখন পর্যন্ত পরিস্থিতি। এবার প্রথম কাজ আমি কি করব? প্রথম কাজ হচ্ছে, আমি আগের দিন তোদেরকে স্ট্যাটিক ব্লক বলেছিলাম, আশা করি তোদের মনে আছে। স্ট্যাটিক ব্লকটা কি তোদের মনে আছে? মানে আগের দিন যেটা বলেছিলাম স্ট্যাটিক ব্লক সম্বন্ধে, মনে আছে যে কি হয় কাজটা? মনে নেই? স্ট্যাটিক ব্লক আমি এখানে তৈরি করছি, যেখানে আমি ইউজারকে মেসেজ দিচ্ছি, ইউজারকে দিচ্ছি না বেসিক্যালি, আমি কনসোলে প্রিন্ট করাবো। এই জন্য সিস্টেমটা আউট অফ প্রিন্ট লিখছি। কি লিখছি? সার্ভার ক্লাস, সরি, সার্ভলেট ক্লাস লোডিং, সার্ভলেট ক্লাস লোডিং। ঠিক আছে, সার্ভলেট ক্লাস লোডিং, এটা আমি লিখলাম। ওকে, নেক্সট আমি কি করছি? নেক্সট আমার কাজ হচ্ছে কি, আমি একটা সার্ভলেট ক্লাসের, যেহেতু ইনস্ট্যান্স তৈরি হবে বা যেহেতু কল হবে, তাই সেক্ষেত্রে এর তো একটা ইনস্ট্যান্স তৈরি হবে, এই অবজেক্ট তৈরি হবে একটা। তো সেক্ষেত্রে বেসিক্যালি এই ক্লাসটার আমার বেসিক্যালি একটা কনস্ট্রাক্টর রাখা দরকার, এবং সেটা পাবলিকলি করতে হবে। পাবলিক কনস্ট্রাক্টর আমি করছি, পাবলিক। ধর আমি বললাম ফার্স্ট সাবলেট, তো এখানে ফার্স্ট সাবলেট লিখছি, এখানে ফার্স্ট সাবলেট লিখলাম, এবং এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, যেরকম ভাবে আমরা কনস্ট্রাক্টর তৈরি করি সেইভাবেই তৈরি করছি। এই কনস্ট্রাক্টর তৈরি করেছি আমি এখানে। তো এখানে আমি কি লিখবো? না, আমি লিখবো যে একই রকম ভাবে সিস আউট, সিস আউট লেখার পর কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল স্পেস বার দিলে আমার এটা জিনিসটা চলে আসে। এখানে আমি কি লিখছি? ধর লিখলাম হচ্ছে সাবলেট ইনিশিয়ালাইজেশন বা ইনস্ট্যান্সিয়েশন বলতে পারিস। ইনিশিয়ালাইজেশন থেকে বলা কথা ভালো হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন, কারণ এটা তৈরি হচ্ছে। সাবলেট ইনস্ট্যান্সিয়েশন, ওকে, এটা হলো। নেক্সট কি করছি? নেক্সট আমার যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টেই আমি যেটা করব, প্রথমে বলেছিলাম কোন মেথড আসে? ইনিট মেথড। ঠিক আছে, প্রথমে আসে কোন মেথড? ইনিট মেথড। এবার আগের দিন তোদেরকে ইনিট মেথডের ক্ষেত্রে আমি তোদের দেখিয়েছিলাম সিনট্যাক্স, মনে পড়ছে কি? আমি জানি না তোদের সিনট্যাক্সটা মনে পড়ছে কিনা। তোদের সিনট্যাক্সটা আমি দেখিয়েছিলাম আগের দিন। পাবলিক ভয়েড ইনিট, ওকে ঠিক আছে, পাবলিক ভয়েড ইনিট সার্ভলেট কনফিগ, সার্ভলেট কনফিগ, তো এখানে দিলাম conf, একটা অবজেক্টের নাম দিলাম। ঠিক আছে, দেন এই মেথডটা, এই মেথডটা কিন্তু একটা এক্সেপশন থ্রো করে, তার নাম হচ্ছে, আগের দিন সেটা বলছিলাম, মনে তোদের বলেছিলাম সার্ভলেট এক্সেপশন, মনে আছে তোদের বলেছিলাম সার্ভলেট এক্সেপশন থ্রো করে। এই তখন লিখিয়েছিলাম থ্রো সার্ভলেট এক্সেপশন, সার্ভলেট এক্সেপশন। ঠিক আছে, এই মেথডটা এই এই সরি মেথড বলছি, এক্সেপশনটা আমার থ্রো করবে। ঠিক আছে, তো পাবলিক ভয়েড ইনিট, এখানে আমি কি করছি? এখানে বেসিক্যালি আমি এখানে, আচ্ছা এখানে সার্ভলেট ইনিশিয়েশন, এটা তো আমাকে ডবল কোডের মধ্যে দিতে হবে, ভুলে গেছি। ডবল কোডের মধ্যে হবে, উইদিন ডবল কোড, নাহলে এক্ষুনি এরর দেবে। ওকে, আচ্ছা এখানে কিছু একটা কি বলছে দেখি। ওকে, ঠিক আছে। দেখ এখানে আমি এই মেথডটা করেছি, অসুবিধা নেই। এখানে ইনিট মেথড, এটা কি করে কাজটা? এই মেথডে কি কাজটা কি? যখনই আমার ইনিশিয়ালাইজেশন ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ আমার সার্ভারটা ইনিশিয়ালাইজ করতে হয়, এগুলো আমাদের কল করতে হয় না, কারণ আমরা জেনারেলি কাজ করি হচ্ছে এইচটিটিপি সার্ভলেট নিয়ে কাজ করি। আমরা সার্ভলেট
ইন্টারফেসকে ডিরেক্টলি করি না, মানে হয় না এখন আর। জেনারেলি আমরা এইচটিটিপি সার্ভলেট নিয়ে কাজ করি, সেটা পরে দেখাচ্ছি আমি। বাট এখন এটা দেখ, তো এখানে আমি ইনিট মেথডটা করেছি। এখানে কি লিখছি না, এখানে আমি শুধুমাত্র লিখছি পিএল দিয়ে, পিএল হবে না, এখানে চিস আউট লিখতে হবে, কন্ট্রোল স্পেস বার। এখানে লিখছি যে ইনিট মেথড এক্সিকিউশন। তোরা শুক্রবার করে জয়েন করবি, ঠিক আছে? তোদেরকে শুক্রবার দিনকে করিয়ে দেবো আমি, ওই 6:45 নাগাদ করিয়ে স্যার দেবো। কি বললেন আর একটু বলবেন, আমার নেট চলে গেছিল। হ্যাঁ, আমি বললাম যে শুক্রবার নাগাদ তোদের করাবো। শুক্রবার দিনকে তোদের ওই একটা দিন যেটা বলছিলাম দেবো, সেটা শুক্রবার তোরা জয়েন করিস, ঠিক আছে? মানে বুধ শুক্র রবি, ঠিক আছে? ওই দিনটা তোদের ওই সমস্ত দাগ ফাগ দেওয়া বা স্যার কখন থেকে শুক্রবার? 6:45 অসুবিধা হবে? না স্যার। স্যার বলছি তাহলে আপনার ফিস কত দেবো আমরা? আর কি ফিস দিবি? ওখানে কিছু পড়ানো তো নেই, যা দিচ্ছিস তাই দে। আর তো হয়ে এসছে তোদের তো, আর আর কি 1 মাস তো বাকি, তো যা দিচ্ছিস তাই দে, আর দিতে হবে না। ঠিক আছে, আর কিছু দিতে হবে না। হয়েই তো এসছে। কবে তো পরীক্ষা যেন? জুলাইতে, তাই তো? হ্যাঁ স্যার। আর একটু আগে করে দিতে বলতে পারছিস না একটুখানি আর একটু আগে করে দিতে? ইউনিভার্সিটিটাকে কি বলবো আর আমি। তোদের তো পরীক্ষার ডেট দিচ্ছে, অথচ যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যে সমস্ত লাস্ট ইয়ারের ব্যাচটা পড়ে আছে তাদেরকে তো ঘুরেও তাকাচ্ছে না, তাদের কোনো ইনফরমেশনই নেই। তোদের পরীক্ষার ডেট দিচ্ছে, তোদের পরীক্ষা নেওয়া শুরু করে দেবে বলেছে। বাট যারা অ্যাকচুয়াল, যারা লাস্ট ইয়ার পড়ে আছে ওই যেগুলো পুরোনো সিলেবাসের, মানে আমাদের সিলেবাসে যেগুলো পড়ে আছে একটা ব্যাচ, তাদেরকে কোনো ডেট দিচ্ছে, তাদেরকে কোনো কলেজ থেকে জানাচ্ছে না, না সিউ না কলেজ। কি অবস্থা তাদের! বলছে আমাদের ছেড়ে দিকে, এমনি আর 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 পড়তে তাদের ইচ্ছে করছে না। যাই হোক, তো এখানে দেখ পাবলিক ভয়েড সার্ভিস, ঠিক আছে? এই সার্ভিস মেথডটা আমার দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স। তো দেখ এখানে আমি দুটো প্যারামিটারকে আমি পাস করাচ্ছি, সার্ভলেট রিকোয়েস্ট আরইকিউ, কমা সার্ভলেট রেসপন্স। এই মেথডটি হচ্ছে মেন, যে অ্যাকচুয়াল কোনো কাজ ফাজ করবে বা কিছু একটা করবে, এই মেথডটাই হচ্ছে মেন, যে কিছু একটা কাজ ফাজ করবে মানে সার্ভিস দেবে। সার্ভার তো, সার্ভলেট মানে সার্ভার কম্পোনেন্ট, সার্ভলেট মানে সার্ভার কম্পোনেন্ট বলেছিলাম। তার মানে এ কিছু সার্ভিস দেওয়ার জন্য এসেছে, তো তো সেই সার্ভিসের জন্যই মেথডটা হচ্ছে নাম দিয়েছে সার্ভিস। এটা আমাদের এইচটিটিপি সার্ভলেটও আছে সেম মেথড, কারণ ওটাই এইচটিটিপি সার্ভলেটও সার্ভলেটকেই তো ইমপ্লিমেন্ট করেছে, তাই জন্য একই রকম ভাবে ওটাও ওখানে আছে। তো এখানে পাবলিক ভয়েড সার্ভলেট, এখানে আমরা সার্ভলেট রিকোয়েস্ট করছি আরইকিউ, আর সার্ভলেট রেসপন্স আরইএস, ঠিক আছে? ওকে, নেক্সট আমি এখানে এই মেথডের মধ্যে কিছু কাজ করব। কি কাজ করব? ধর আমি বললাম যে, আচ্ছা এই মেথডটা, একটা কথা বলে রাখি, এই মেথড কাজ করার আগে মাথায় এলো, এটা হচ্ছে কি এই মেথডটাও কিন্তু এক্সেপশন থ্রো করবে। এই মেথডটাও কিন্তু এক্সেপশন থ্রো করবে। জেনারেলি এই মেথডটাও এক্সেপশন থ্রো করে হচ্ছে ওই সেই সার্ভলেট এক্সেপশন প্লাস হচ্ছে তোর হচ্ছে কি বলে ওই আইও এক্সেপশন, সার্ভলেট এক্সেপশন আর কমা আইও এক্সেপশন। দেখবি ওখানে লেখানো আছে, আগের দিনে তোদের সিনট্যাক্সটা লিখেছিলাম তোদেরকে মেথডে, এই সিনট্যাক্সটাতে দেখবি লেখানো আছে ওখানে, সার্ভলেট এক্সেপশন আর আইও এক্সেপশন থ্রো করে। তো এইগুলো আমাদের করে নিতে হবে, ঠিক আছে? যেগুলো মেথড জেনারেলি আমরা এত কিছু লিখি না কমা কমা দিয়ে, আমরা জেনারেলি এখানে এই সমস্ত সরিয়ে দিয়ে শুধু এক্সেপশন লিখলেই কাজ চলে যায়। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে যেগুলো পাস করানো সেগুলো পাস করালে আরো বেশি প্রমিনেন্ট বোঝা যাবে যে তোর কোডটা কি হচ্ছে বা তোর কোডটাতে কোথায় কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? তোর কোডটাতে কোনো প্রবলেম আছে কিনা। তো এবার এখানে কি হচ্ছে দেখ, এই যে আমি সার্ভলেট রিকোয়েস্ট আর সার্ভলেট রেসপন্স আমি দুটো অবজেক্ট পাঠাচ্ছি, বেসিক্যালি দুটো ইনস্ট্যান্স পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি রেফারেন্স বলতে পারিস, এটা পাঠাচ্ছি এই মেথডের মধ্যে।
এবং আমি চাইছি কি এটা রেসপন্স দেবে, এই সার্ভিসটা মেথডটা কি করবে, ইউজারকে একটা রেসপন্স দেবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করছি, প্রথমেই আমি এই চাইছি এই রেসপন্সের যে কন্টেন্টটা হবে, মানে রেসপন্সটা কিভাবে যাবে সেটা আমি সেট করছি কিভাবে না, আমি এরম লিখছি যে রেসপন্স মানে রেস ডট, ঠিক আছে, এখানে একটা মেথড আছে, মেথডের নামটা হচ্ছে সেট কন্টেন্ট টাইপ। কি মেথডের নাম? সেট কন্টেন্ট টাইপ। তো এখানে দেখলেই খুঁজে পাবি, আমার তো এখানে সেট কন্টেন্ট টাইপ, এই যে সেট কন্টেন্ট টাইপ, এই মেথডটা আমি এখানে কল করছি। এই মেথডটার কাজটা কি? এই মেথডটার কাজ হচ্ছে তোর রেসপন্সটা কি কন্টেন্ট ক্যারি করছে, বা তোর রেসপন্সটা কি কন্টেন্ট ক্যারি করবে তার টাইপটা কি। তো আমি এখানে টাইপটা কি দিচ্ছি, আমি এখানে টাইপটা দিচ্ছি টেক্সট স্ল্যাশ HTML। আমার রেসপন্সটা আসবে কি হবে, আমার রেসপন্সটা আসবে হচ্ছে টেক্সট স্ল্যাশ HTML, মানে HTML ফরম্যাটে আমার রেসপন্সটা আমি ইউজারকে পাঠাতে চাইছি, এই জন্য আমি এটা লিখছি। তারপর আমি আবার সিস আউট দিচ্ছি, এখানে একটা সিস আউট দিচ্ছি, কেন? কারণ হচ্ছে সিস আউটটা দেওয়া হচ্ছে এই কারণে আমি দেখাতে চাইছি কনসোলের মধ্যে যে আমার সার্ভিস মেথডটা আমার ইনভোক হয়েছে, সার্ভিস মেথড এক্সিকিউশনটা ইনভোক হয়েছে বা স্টার্ট হয়েছে, এটা আমি দেখাতে চাইছি কনসোলে। এই প্রিন্টএন যেগুলো দিচ্ছি, সিস্টেম আউট অফ প্রিন্টএন, এগুলো কিন্তু একটাও এন্ড ইউজারের কাছে যাচ্ছে না, মানে তোর ক্লায়েন্টের কাছে যাচ্ছে না, এটা খালি তোর কনসোলে তোকে দেখাবে এগুলো, এই কথাগুলো। তো এখানে সার্ভলেট সার্ভিস মেথড এক্সিকিউশন তাহলে শরীর কেমন আছে রে? স্যার তো কাল থেকে পড়াবেন বললেন, এখন আপাতত ঠিক আছেন। প্রিন্ট রাইটার আমরা একটা অবজেক্ট তৈরি করছি। এবার প্রিন্ট রাইটার কেন তৈরি করছি তার কারণটা হচ্ছে কি, একটু পরেই বুঝতে হবে কেন তৈরি করছি। প্রিন্ট রাইটার আউট দ্যাট ইজ ইকুয়ালস টু নিউ প্রিন্ট রাইটার, প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু নিউ প্রিন্ট রাইটার সামথিং, আমার মনে নেই এখন এই মোমেন্টে, হ্যাঁ মনে পড়েছে। প্রিন্ট রাইটার মেথডটা তৈরি করতে হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে কি, এখানে আমি যে রেসপন্সটা পাঠাচ্ছি, এই রেসপন্সটা একটা মেথড আছে গেট রাইটার বলে, গেট রাইটার। এই গেট রাইটারটা বেসিক্যালি কি, কি কাজগুলো কি জন্য ইউজ করা হয়, এই গেট রাইটারটা ইউজ করা হয় বেসিক্যালি আমার রেসপন্সটাতে কিছু লেখার জন্য। এবার এই গেট রাইটার, এই যে রেসপন্স ডট গেট রাইটার, আমি রেস ডট গেট রাইটার যে কলটা করছি, তো এ বেসিক্যালি প্রিন্ট রাইটার অবজেক্ট রিটার্ন করে, প্রিন্ট রাইটার অবজেক্ট রিটার্ন করে, যেটার থ্রু দিয়ে আমি কোনো ক্যারেক্টার বা কোনো টেক্সট আমি ক্লায়েন্টকে সেন্ড করতে পারবো। এই এখানে লেখাই আছে, তোরা দেখতেই পাচ্ছিস, এখানে মেথডটা পুরো ডেসক্রিপশন থেকে দেওয়া আছে, রিটার্নস আ প্রিন্ট রাইটার অবজেক্ট দ্যাট ক্যান সেন্ড সাম টেক্সট অর ক্যারেক্টার টু দ্য ক্লায়েন্ট, টু দ্য ক্লায়েন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো এখানে রেসপন্স ডট গেট রাইটার ইউজ করছি, এখানে আমি সেমিকোলন দিলাম, ওকে, এটা আমি ইউজ করলাম। এবার আমি কি করব, এই যে আমি মেথডটা এই মানে কল করলাম গেট রাইটার, এবং তার ফলে যে আমি একটা প্রিন্ট রাইটার অবজেক্ট পেলাম, মানে ইনস্ট্যান্স পেলাম, প্রিন্ট রাইটার অবজেক্ট একটা ইনস্ট্যান্সে তৈরি হয়ে গেল, সেই অবজেক্টটা মানে তাকে আমি কিভাবে অ্যাক্সেস করছি, আমি অ্যাক্সেস করছি আউট দিয়ে। আউটটা হচ্ছে আমার কাছে রেফারেন্স ভেরিয়েবল, আউটটা হচ্ছে আমার কাছে কি ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, কারণ আউটটা প্রিন্ট রাইটারের অবজেক্টটাকে বেসিক্যালি কি করছে, পয়েন্ট করছে বা রেফার করছে। তো সেক্ষেত্রে এখানে আমি আউট ডট প্রিন্টএলএন, আউট ডট প্রিন্টএলএন, এখানেও প্রিন্টের মেথডটা আছে। এই যে প্রিন্টের মেথডটা কল করছি, এটা কিন্তু আমার ক্লায়েন্টের রেসপন্সে যাবে। এই যে প্রিন্ট এনটা কল করছি, এটা কিন্তু আমার ক্লায়েন্টের রেসপন্সে যাবে, ঠিক আছে, রেসপন্সে যাবে। তো এখানে আমি কি করছি না, আমি এখানে h1 দিয়ে লিখছি ওয়েলকাম ক্লায়েন্ট, ওয়েলকাম ক্লায়েন্ট this application, এটা আমার এইখানের মধ্যে থাকবে, ঠিক আছে। এবং নেক্সট আমি আউট ডট প্রিন্টএলএন করছি আরেকটা,
বুঝতে না পারলে কিন্তু বলবি, হ্যাঁ একটুখানি খটোমটো তো, তাই জন্য বুঝতে না পারলে আমাকে কিন্তু বলিস। এটা okay, তো এইটা একটা সার্ভার টাইম দেখাতে চাইছি বেসিক্যালি, তো এর জন্য আমি এখানে এটা করলাম H1। এবার তুই বলবি যে এখানে কি করে স্যার আপনি এই মানে হেডিং মানে এর ট্যাগটা দিচ্ছেন HTML এ? আমি আগেই এখানে রেসপন্স ডট সেট কন্টেন্ট টাইপটা করেছি টেক্সট স্ল্যাশ HTML। তো এইগুলো যখন যাবে না তখন একটা HTML পেজ হয়ে তখন ওটা কনভার্ট হয়ে যায়, তখন ব্রাউজারে যখন দেখানো হবে জিনিসটা তখন ওটা কনভার্ট হয়ে গিয়ে ওটা H1 ট্যাগের যে যেভাবে দেখানোর কথা সেইভাবে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার। আমি এখানে একটা বিয়ার ট্যাগ অ্যাড করে দিচ্ছি আরো ভালো হবে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবি। ব্রেক লাইন, সেখানে আমি বিয়ার ট্যাগ অ্যাড করে দিলাম, যদিও আমি লাইন ব্রেক হবেই H1 দিলে, এইটা আমি করলাম। এখন আমাকে এরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি সার্ভিস মেথড করে ফেলেছি। সার্ভিস মেথড করার পর আমাকে ডেস্ট্রয়টা করতেই হবে। তো ডেস্ট্রয়টা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তার জন্য কিন্তু ওটা দেখাচ্ছে এখনো পর্যন্ত। তুই যেখানে যাস তোকে দেখাবে যে এখানে তোকে দেখাবে কি যে দিস টাইপ ফার্স্ট সাবলেট মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড ভয়েড ডেস্ট্রয়। এইবার সেটা আমি করছি। এইবার আমি এখানে ভয়েড ডেস্ট্রয়টাকে আমি ইমপ্লিমেন্ট করছি, ভয়েড ডেস্ট্রয়। ঠিক আছে, তাহলে এখানে আমি বেসিক্যালি এখানে লিখলাম সিস আউট destroy method execution, মেথড এক্সিকিউশন, destroy মেথড এক্সিকিউশন। কারণ এটা আমি করলাম এই কারণে। ওকে, এবার নেক্সট কাজ কি, এখন আমার বাকি সমস্ত মেথড কিন্তু আমায় করতে হবে, এখনো পর্যন্ত আমি করিনি। যেমন দেখাচ্ছে এখানে, দেখ তোকে দেখিয়ে দিচ্ছে, তুই দেখ পরপর তোকে দেখাচ্ছে যে গেট সার্ভলেট ইনফো করতে হবে, গেট সার্ভলেট কনফিগ করতে হবে, তোকে পরপর দেখাচ্ছে এখানে। তুই এগুলো এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করিস না। বা এই যে একটু আগে দেখালাম, যদি তুই সার্ভলেট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করিস তোকে সব কটা করতেই হবে, 5টাই করতে হবে। তো আবার এখনো 5টা করি, এবার বসে বসে আরো 2টো করি। পাবলিক পাবলিক ভয়েড পাবলিক ভয়েড গেট সার্ভলেট ইনফো। গেট সার্ভলেট ইনফো দেখতে এসটা ক্যাপিটাল ছিল তোমার মনে হয়, তাই তো? দেখতো একবার ওটা রিটার্ন টাইপের ছিল কিনা দেখতো একটুখানি, আগের দিন করেছিলাম। স্যার বলছি ওখানে ছিল পাবলিক সার্ভলেট কনফিগ হ্যাঁ সেটাই, তারপরে গেট। হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছি, সার্ভলেট কনফিগ না? ওকে, হ্যাঁ স্যার। এটা হচ্ছে রিটার্ন টাইপ ছিল। পরে গেট সার্ভলেট কি যেন ছিল ওটা, নামটা বলতো একটুখানি আমাকে। গেট সার্ভলেট কনফিগ। গেট সার্ভলেট কনফিগ, যাই হোক এরকম এটা ছিল। ঠিক আছে, এই মেথডটা আমাকে কিন্তু অবশ্যই করতে হবে। এখানে আমি বেসিক্যালি সার্ভলেট কনফিগারেশনের ক্ষেত্রে কিছু করছি না, আমি রিটার্ন করে দিচ্ছি কি সেট। আমার কাছে যেমন কোনো কনফিগারেশন ইনফরমেশন নেই, আমি কিছু সেট ফেট করছি না, একদম বেসিক আছে যেটা, যেখানে আমি রিটার্ন করবো নাল রাখবো, নর্মাল নাল। ঠিক আছে, নর্মাল আমি নাল রাখছি, আমার কাছে কোনো কনফিগারেশন নেই এখন। এগুলো পরে করব, সেটিং ফেটিং এসব পরে হবে, অনেক দেরি আছে। তো এটার পরে আর কি মেথড আছে? এটার পরে মাত্র মেথডটা আছে মনে হয় সার্ভলেট সার্ভিস ইনফো নাকি সার্ভলেট ইনফো, ওটা হ্যাঁ কি স্যার, ছিল? গেট সার্ভলেট ইনফো। ওটার ক্ষেত্রে এটা বলতো সিনট্যাক্সটা কি ছিল, স্ট্রিং ছিল নাকি ওটার ক্ষেত্রে? দেখ হ্যাঁ স্ট্রিং স্যার, আছে, পাবলিক স্ট্রিং গেট সার্ভলেট ইনফো। গেট সার্ভলেট ইনফো, গেট সার্ভলেট ইনফো। এখানেও আমি কি করছি, এখানে একটা মেথড আমি তৈরি করেছি, এখানে আমি করছি হচ্ছে ধর
এখানে আমি রিটার্ন করছি, একটা স্ট্রিং রিটার্ন করতে হবে, তো রিটার্ন করছি হচ্ছে এরকম, রিটার্ন যে ডেভেলপড বাই বিকেজিসি, সামথিং এটা লিখলাম, ডেভেলপ বাই বিকেজিসি। এই যে আমি করলাম, দেখ আমি যখনই এই 5টা মেথড করে দিলাম, আমার কিন্তু আর কোনো রকম এরর কি এখানে আছে? ভালো করে দেখ, আর কোনো রকম কোনো কিন্তু এরর নেই, কারণ you have implemented all the 5 methods that are part of that servlet interface. এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্ভলেটকে আমরা তৈরি করছি, অ্যাকচুয়াল সার্ভলেট যেটা তৈরি করলাম। এই সার্ভলেট তৈরি করার পর আমাদের কাজটা কি হবে? এবার আমাদের কাজটা হবে কি, এই সার্ভলেটের কাজটাই হচ্ছে, হ্যাঁ খাতায় লিখে নে, লিখ the basic purpose of this servlet, the basic purpose of this servlet is to provide, the basic purpose of this servlet is to provide, is to provide response, is to provide response to the end user, is to provide response to the end user, is to provide response to the end user। এক মিনিট ওয়েট করতো, আস্তে আস্তে কথা বল। কতটা বললাম? The basic purpose of servlet is to provide response to the end user, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে নিচে লেখ যে we can set the content type of the response, we can set the content type of the response as follows, we can set the content type of the response as follows, we can set the content type of the response as follows। বলার পর ঠিক এইটা লিখবি, তো এই লাইনটা, এই লাইনটা লিখবি, কোথায় গেল? এই লাইনটা লেখ খাতাতে। কেটে গেল, আরেকবার বলবেন কি বলুন? কতটা কোথায় কোথায় থেকে বলবো বল, কোথেকে বলবো বল? যেখান থেকে লিখতে বললেন ওইখান থেকে কিছু শুনতে পাইনি। এইখান থেকে লেখ না, এই যে এইটা লাইনটা খাইয়ে লেখ, এই লাইনটা খাইয়ে লেখ, ঠিক আছে? এই লাইনটা ঠিক খাইয়ে লেখ আছে, খাতাতে। তুই আমাকে পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে। বুঝতে পারলাম না, তুই কি বললি? বলছি ও এটা লিখতে পারেনি, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দে ওকে পাঠিয়ে দে, লেখাটা পরে তোরা ম্যানেজ করে নিবি, তোরা তো দুজনে মিলে এ করে নিবি, দেখে নিবি একবার। এটা লেখার পর, এই লাইনটা লেখার পর তোরা নিচে লিখবি যে the default response type, the default response type is text/html, the default response type is text/html, the default response type is text/html, the default response type text/html, okay? But we have other format also, but we have other format also, but we have other format also। কি ফরম্যাটটা? ফরম্যাটটা কি? আচ্ছা, এইগুলোকে কি বলা হয় জানিস তোরা? এই যে ফরম্যাট গুলো আমরা ইউজ করছি না, text/html যেটা ইউজ করছি এখানে, এটা জানিস এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মাইম টাইপ বলা হয়, মাইম টাইপ। এগুলোকে বলা হয় মাইম টাইপ বলা হয়, MIME, মাইম টাইপ বলা হয়। ওকে, আমি লিখিয়ে দিচ্ছি, একটা কাজ কর, তোরা আগে ওইটা লিখে নে। কি বলছিলাম জানো আমি? আদার টাইপ গুলো, তাই তো? লেখ application/pdf, পুরোটাই স্মলে লিখবি, ঠিক আছে? application/pdf, স্ল্যাশ মানে হচ্ছে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, মানে ডিভাইডার সাইন যেটা। application/pdf স্মলে হবে, image/jpeg, image/jpeg, video/mp4, video/mp4, image/jpeg, video/mp4, ওকে, এক্সেট্রা। এবার লেখ খাতাতে
যে these type are generally known as these type generally known as mime type, capital M, capital I, capital M, capital E. These types generally known as mime type, M, capital M, capital I, আবার capital M, capital E, mime type, which represents the type of response which represents the type of response which represents the type of response we are sending to the end user. We are sending to the end user, which means which represents the type of response, which represents the type of response we are sending to the end user. We are sending to the end user. Full stop. Okay. ডিফল্ট মাইম টাইপটা হচ্ছে এইটাই, টেক্সট ক্লাস এইচটিএমএল। আচ্ছা, এখানে মাইম কথাটা ফুল ফর্মটা লিখে রাখ। Here MIME stands for multi-purpose internet mail extension. Okay, মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন, এটা একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড বা ফরম্যাট বলতে পারিস, যে ফরম্যাটে আমরা ডেটাগুলো পাঠাই রেসপন্স ইউজারকে। ঠিক আছে, ওকে চল তাহলে এবার নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্ট। এরপরে তোরা লিখবি যে হিয়ার, এই লাইনটা লিখবি, ঠিক আছে, এই লাইনটা তোরা লিখবি, প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু res ডট গেট রাইটার। এই লাইনটার মানেটা বলে দিচ্ছি কি কাজ করা হচ্ছে। প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু res ডট গেট রাইটার, এই লাইনটার কি কাজ সেটা বলে দিচ্ছি, লিখে নে। ফার্স্ট লাইনটা লিখবি খাতাতে, বলবো তোরা বলে বলবি। স্যার হিয়ার এর পর কি বললেন এই লাইনটা লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, হিয়ারটা লেখার দরকার নেই, মানে হিয়ারটা আমি হট করে বলে ফেলেছি। হিয়ারটা লিখিস না, হিয়ারটা পরে আমি পরে বলছি, আগে এই লাইনটা লেখ তারপরে বলছি। হিয়ারটা কেটে দে, হিয়ার লিখিস না, শুধু এই লাইনটুকু লেখ, লিখে তারপরে বলবো। বলবো কি, by using this print writer, by using this print writer, by using this print writer, if we are writing any object, any text data, by using this print writer, if we are writing any text data, if we are writing any text data, it will be written to the response object, it will be written to the response object, it will be written to the response object, and it will be delivered, and it will be delivered, and it will be delivered to the end user, and it will be delivered to the end user. ওকে, ফুল স্টপ দিবি, তারপরে লিখবি by using system.out.println statements, by using system.out.println statement, by using system.out.println statements, if we are writing anything, by using system.out.println statement, if we are writing anything, it will be displayed to the server console, it will be displayed to the server console, and it won't send to the end user,
and it won't send to the end user. তো লাইনটা হবে if we are writing anything it will be displayed on আমি আবার বলছি, if we are writing anything it will be displayed to the server console and it won't be sent, মানে it would not be sent to the end user. হয়েছে? ওকে, আচ্ছা এখানে নোট লিখবি, এখানে নোট লিখবি, যেটা আমি বলছিলাম, নোটটা লিখবি যে সাবলেট programs won't be run by the programmer. Servlet programs won't be run by the programmer. Servlet program won't be run by the programmer. And web server is responsible to run, and web server is responsible to run, and web server is responsible to run responsible to run, কতটা বলেছি আমি, responsible to run, full stop দে, তারপরে লিখবি hence main method concept hence main method concept is not applicable to servlet classes. Hence main method concept is not applicable to servlet classes, and we cannot run servlet from command prompt, and we cannot run servlet from command prompt. Servlet programs মানে প্রথমে লাইনটা প্রথমে বললাম, servlet programs won't be run by programmer and web server is responsible to run, full stop. Hence main method concept is not applicable to the servlet class and we cannot run servlet from command prompt. Okay, full stop there. আচ্ছা, স্টেপ টু আমরা সাবলেট ক্লাস তৈরি করে ফেলেছি, এবার স্টেপ টুটা কি হচ্ছে না, কম্পাইলেশন অফ সাবলেট ক্লাস। ঠিক আছে, স্টেপ টুতে লিখবি তোরা খাতাতে, কম্পাইলেশন অফ সাবলেট ক্লাস, কম্পাইলেশন অফ সাবলেট ক্লাস। লিখবি after developing servlet class, after developing servlet class, after developing servlet class, we have to compile, after developing servlet class, we have to compile just like our normal Java class. We have to compile
just like our normal Java class. পুষ্টতে লিখবি in the servlet program, in the servlet program whatever dependent classes we used, whatever dependent classes, whatever dependent classes we used are available in the servlet API dot jar. কি বললাম আবার বলছি, in the servlet program whatever dependent classes, whatever dependent classes we used are available in the servlet API. servlet লিখবি তারপরে হাইফেন দিয়ে API লিখবি, হ্যাঁ servlet লেখার পর হাইফেন দিয়ে API লিখবি, servlet hyphen API dot jar ফাইল, ডট জার তারপরে স্পেস দিয়ে ফাইল, যে আগের দিন জার ফাইল দেখালাম, আমাদের জার ফাইল ইউজ করতে হচ্ছিল। ওকে, আচ্ছা ফুল স্টপ দে, তারপরে লিখবি যে ওয়েব সার্ভার ভেন্ডর, ওয়েব সার্ভার ভেন্ডর is responsible to provide this jar file. Web server vendor is responsible to provide this jar file. Web server vendor is responsible to provide this jar file. Okay, full stop দে। আমাদের এখানে ওয়েব সার্ভার ভেন্ডর কে বলতে পারবি? আমাদের যে এই যে করছি সাবলেট প্রোগ্রাম বা জেডিবিসি প্রোগ্রাম যাই হোক বা জেএসপি প্রোগ্রাম, এখানে আমাদের ওয়েব সার্ভার কে মানে ভেন্ডরটাকে একদম টমক্যাট, ঠিকই বলেছিস। দেখ ইন টমক্যাট ইনস্টলেশন, in tomcat installation in tomcat installation the jar file is available, the jar file is available, this jar file is available in the following location. In tomcat installation this jar file is available in the following location. দেখ লোকেশনটা দেখ, পেয়েছিস, দেখতে পেয়েছিস এখানে সাবলেট এপিআই ডট জার দেখা যাচ্ছে, লোকেশনটা কোথায় আছে মানে তুই যেখানে রাখবি সেখানে, ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে লোকেশনটা, আমার ক্ষেত্রে এইটা, এটা লিখে রাখ ওপরে ইন দ্য ফলোইং লোকেশন বলার পর এই যে এটা লিখে রাখ লোকেশনটা সি ক্যাপিটাল সি কোলন অ্যাপাচে টমক্যাট হাইফেন 9.0.46 হাইফেন লিভ, মানে হাইফেন মানে হাইফেন নয় অ্যাকচুয়ালি স্ল্যাশ, এটা হচ্ছে লোকেশন, এখানে আমার সাবলেট এপিআই ডট জারটা আছে। ঠিক আছে, এটা লিখলি, তারপরে লিখবি যে so to compile a servlet, so to compile a servlet we have to place, we have to place this jar file
in the class path. So we have to place, no, so we have to, if we want to compile, কি বললাম, so if we want to compile, if we want So to to compile a servlet, we have to place this Java file. না জাভা ফাইল না, jar file কর, we have to place this jar file in the class path, jar file in the class path, full stop। তারপরে জাস্ট এটা ক্লাস পাথটা আমি বলে দিচ্ছি, এটা ক্লাস পাথটা কিছুই না, এইটাই জিনিসটা এরকম ভাবে লিখতে হবে। ওই পাথটা কপি করি, এইভাবে লিখবি। এটা লেখ। ওকে, লেখা হয়েছে, তাহলে বলছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এবার স্টেপ 3 তে চলে যায়। স্টেপ 3 তে ওখানে এসে লিখবি যে, স্টেপস তে লিখবি ক্রিয়েশন অফ ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, ক্রিয়েশন অফ ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, ক্রিয়েশন অফ ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, ব্র্যাকেটের মধ্যে লিখবি ওয়েব ডট এক্সএমএল, ব্র্যাকেটের মধ্যে লিখবি ওয়েব ডট এক্সএমএল, ওকে, ব্র্যাকেটের মধ্যে লিখবি ওয়েব ডট এক্সএমএল, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবি ওয়েব ডট এক্সএমএল, সব স্মলে হবে, ঠিক আছে। ক্রিয়েশন অফ ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, deployment, DEPLOYMENT, deployment descriptor, DESCRIPTOR, deployment descriptor, উইদিন ব্র্যাকেটের মধ্যে লিখবি ওয়েব ডট এক্সএমএল, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল। আচ্ছা, ওখানে লিখবি তোরা, এর আন্ডারে তোরা লিখবি যে ফর এভরি ওয়েব অ্যাপ্লিকেশন, ফর এভরি ওয়েব অ্যাপ্লিকেশন we have to provide one XML file for every web application, for every web application we have to provide one XML file named with web.xml. For every web application we have to provide one XML file with named with web.xml, which is also known as deployment descriptor, which is also known as deployment descriptor। পোস্ট দিয়ে লিখবি web container will use this XML file, web container will use this XML file to get information about our servlet. Web container will use this XML file to get information
about our servlets, hence web.xml about our servlets full stop, তারপর লিখবি hence web.xml act as a guide to the web container, act as a guide to the web container, ঠিক আছে? লিখবি যে this inside this XML file, for every sublet, we will need two tag. For every sublet we will need two tag বা two element বলতে পারিস, two element. ওকে, নাম্বার ওয়ান সাবলেট, হচ্ছে সাবলেট এলিমেন্ট। কিভাবে লিখবি জিনিসটাকে? এইভাবে, এরকম ভাবে লিখবি। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে সাবলেট এলিমেন্ট, আর নাম্বার টু হচ্ছে সাবলেট ম্যাপিং। নাম্বার টু হচ্ছে সাবলেট ম্যাপিং। সাবলেট আর সাবলেট ম্যাপিং হাইফেন দেওয়া আছে, ম্যাপিং MAPPING, দেখে নিবি বানানটা, স্পেলিংটা, সাবলেট ম্যাপিং। ঠিক আছে, তো দেখ আমরা আমাদের যে সাবলেটটা তৈরি করেছি তার জন্য আমরা web.xml ফাইলটাতে আমরা এটা করব। ঠিক আছে, ওকে। এই যে সাবলেট ম্যাপিং যেটা হবে আমরা দেখবো এবার কি করে করব। চল, তো আমি এই ফাইলটা খুলছি, ডবল ক্লিক করলাম, করলে খুলে গেল। এখন এই যে এখানে দেওয়া আছে যেটা ছিল সেটা তুমি সরিয়ে দিয়েছি, বাকি পার্টটা রয়েছে, বাকি পার্টটা সরাবি না। ঠিক আছে, এইখানে আমি সাবলেট ট্যাগটাকে আমি নিচ্ছি। এই সাবলেট ট্যাগের মধ্যে আবার দুটো সাব ট্যাগ থাকবে। ঠিক আছে, ভালো করে দেখবি, এই সাবলেট ট্যাগটার মধ্যে দুটো সাব ট্যাগ থাকবে। ওকে, দেখ কি থাকবে দেখে নে। প্রথম থাকবে হচ্ছে তোর সাবলেট নেম। এখানে তুই নাম দিতে পারিস তোর মতো করে। আমি দিচ্ছি মাই সাবলেট, আমি দিলাম মাই সাবলেট। ওকে, এরপরে আমাকে দিতে হবে কি, সাবলেট ক্লাস। ঠিক আছে, এইখানে তোদেরকে মেনশন করতে হবে হচ্ছে আমাদের এই সাবলেট ক্লাসের নাম। ক্লাসের নামটা কি হবে? ফার্স্ট সাবলেট, এটা তোর জাভা কোড। ফার্স্ট সাবলেট, ঠিক আছে, এইটুকু সেভ করলাম ফার্স্টে, আমি আগে এইটুকু সেভ করে নিই। তাহলে সাবলেট নেম আর সাবলেট ক্লাস, এই দুটো সাব ট্যাগ কার মধ্যে আছে? সাবলেটের মধ্যে আছে।
একটু ওয়েট করে যা, নট রেসপন্ডিং হয়ে গেছে, একটু ওয়েট করে, এই একটা প্রবলেম। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। নেক্সট ট্যাগ কি বলেছি, সাবলেট ম্যাপিং ট্যাগ। এটা কেন লাগে, জেনারেলি ইউজার যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, তখন আমার সাবলেট ম্যাপিং করতে হয় সেই রিকোয়েস্টের এগেনস্টে। মানে ধর আমি বললাম দুটো সংখ্যার বিয়োগ করব, এই দুটো সংখ্যার বিয়োগটা একটা রিকোয়েস্ট, এবং এই রিকোয়েস্টের এগেনস্টে এই যে দুটো সংখ্যার বিয়োগটা পারফর্ম করবে, এটা কে করবে, এটা সাবলেট করবে, বিয়োগটা পারফর্ম করবে সাবলেট, এবং সাবলেটই রেসপন্সটা পাঠাবে। তার মানে আমাকে, আমি যেই বলছি দুটো সংখ্যা বিয়োগ করো, আমি অ্যাপ্লিকেশন থেকে বলছি, মানে আমি ব্রাউজার থেকে বলছি দুটো সংখ্যার বিয়োগ করো, তাহলে সেটার সাথে তো আমাকে ম্যাপ করাতে হবে আমার সাবলেটের ক্লাসটা, তবেই তো রিকোয়েস্ট সাবলেট ক্লাসে আসবে এবং সাবলেট সেটা পারফর্ম করবে, পারফর্ম করে রেসপন্সটা আবার ব্যাক করে দেবে, পাঠিয়ে দেবে। তাই জন্য এখানে সাবলেট ম্যাপিংটা ইউজ করতে হচ্ছে আমাকে, ঠিক আছে। এবং এটার মধ্যেও আমার দুটো সাব ট্যাগ আছে, কি ট্যাগ, একটা হচ্ছে সাবলেট নেম, একটা হচ্ছে কি তোর ইউআরএল প্যাটার্ন। ভালো করে দেখবি, একটা হচ্ছে সাবলেট নেম, একটা হচ্ছে কি ইউআরএল প্যাটার্ন। এইখানে তুই যে নাম এখানে তুই দিয়েছিস সেই নামই তুই এখানে দিবি, মানে মাই সাবলেট, যে নাম তুই এখানে দিয়েছিস সেই নামটা এখানে দিবি, তবেই ম্যাপিংটা করতে পারবে, নাহলে করতে পারবে না, সেম নাম দিতে হবে। আর ইউআরএল প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন মানে হচ্ছে বেসিক্যালি কি, কিভাবে রিকোয়েস্টটা কল হবে দেখাচ্ছি। আমি আপাতত এখানে দিলাম হচ্ছে স্ল্যাশ ফার্স্ট বা স্ল্যাশ টেস্ট দিলাম, স্ল্যাশ টেস্ট, ওকে। এটা হচ্ছে আমার ইউআরএল প্যাটার্ন, মানে স্ল্যাশ টেস্ট হলেই, মানে ইউজারের এন্ড থেকে যদি স্ল্যাশ টেল মানে টেস্ট যদি আমার পাঠানো হয় ইউজারের তরফ থেকে, তাহলেই আমার এই ফার্স্ট সাবলেটটা কল হবে, এটাই এখানে বোঝানো হচ্ছে। এইটুকু কি বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না, আমি সেটা বলতো, তারপর আমি পরেতে যাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ফাইলটা সেভ হয়েছে, এখন দেখতে পাচ্ছিস ফাইলটা সেভ হয়েছে। তো এই মোমেন্টে আমি কি করছি, আমি এইখানে একটা এইচটিএমএল ফর্ম আমি তৈরি করছি এখানে, বেসিক একটা এইচটিএমএল ফর্ম, কিচ্ছু থাকবে না, মানে জাস্ট খালি বেসিক একটা এইচটিএমএল ফর্ম আমি তৈরি করছি। ধর এখানে আমি রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে এখান থেকে আমি এইচটিএমএল ফাইল চুজ করলাম, এর নাম দিলাম ধরে নে index.html, ঠিক আছে। এখানে বডিতে এলাম, কিছু করছি না, আমি একদম সিম্পল ফর্ম। এই অ্যাকশনে আমি লিখবো হচ্ছে টেস্ট, কি লিখবো, অ্যাকশনে টেস্ট, কারণ আমি বলেছি না যে ওখানে ইউআরএল প্যাটার্নে বলেছি কি, যে ওখানে আমার স্ল্যাশ টেস্ট কল হবে, তো আমি এখানে ফর্মের অ্যাকশনটাতে স্ল্যাশ টেস্টটা লিখছি, কারণ ফর্ম থেকে তো জেনারেলি বেসিক্যালি ফায়ারটা হবে, তো তাই জন্য আমি এখানে লিখছি। আর এখানে জাস্ট আমি একটা সাবমিট বাটন করছি, জাস্ট একটা সাবমিট বাটন করছি, ইনপুট টাইপ সাবমিট, সাবমিট, ওকে। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু is equals to send request, ওকে। নেমটা করছি সাবমিট, এইটুকু আমি করেছি, নেমটা সাবমিট করেছি, এটা হচ্ছে আমার বেসিক্যালি কাজ।
আর কিছু কাজ নেই, মানে এখানে আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট এইটুকু কাজটা করেছি। তো এইটুকু কাজ করলেই আমার কিন্তু এনাফ। এই সেভ করলাম এটা, আমি এটাকে রান করাচ্ছি আপাতত। রাইট ক্লিক করছি, রান অ্যাজ, রান অন সার্ভার। ও সরি, 1 মিনিট, সার্ভারটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, রাইট ক্লিক করলাম, রান অ্যাজ, রান অন সার্ভার। তো এখানে গিয়ে আমি ফিনিশ। ওকে, দেখ এটা এসেছে পেজটা। আমি এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করছি, তো দেখ তো আমার এখানে এলো কি এলো না, রেসপন্সটা এসছে? Response has been arrived from the sublet, and you can find the those things: sublet class loading, sublet instantiation, init method execution, sublet method execution, এইটা। বাট এখনো কিন্তু তোর সাবলেটটা ডিস্ট্রয় হয়নি, কারণ তোর এখন চলছে জিনিসটা। কখন ডিস্ট্রয় হবে? যখন আমি সার্ভারটাকে শাট ডাউন করব, ঠিক আছে, বা আনডেপ্লয়মেন্ট করার সময়। মনে পড়ছে সার্ভার কখন ডিস্ট্রয় হয়? আনডেপ্লয়মেন্ট করার সময় বা সার্ভারটাকে শাট ডাউন করার সময়, তখন আমার ডিস্ট্রয়টা কল হয়। তাই জন্য দেখ, সার্ভিস মেথড এক্সিকিউশন অব্দি হয়ে আছে, তারপরটা কিন্তু হয়নি। এবার তোরা বল এটা আমার বুঝতে পারলি কি না? এইটুকু এইভাবে কাজটা করতে হবে, এইভাবে কাজটা করতে হবে। এবার এখানে আমার HTML পেজ ছাড়াও আমি করতে পারতাম। আমি যদি ডিরেক্ট এখানে এটা লিখতাম, আমি লিখে যদি এন্টার দিতাম, তাহলে আমার এখানে ডিরেক্টলি হতো, ঠিক আছে। তো যেহেতু আমি ওখানে লিখিনি, তাই জন্য আমি একটা পেজ বানিয়ে নিলাম, পেজ বানিয়ে করলাম। বোঝাতে পারলাম আশা করি কি হচ্ছে। তো এই হলো ব্যাপার। তাহলে এখানে তোরা স্টেপ 3 অব্দি লিখিস, তাই তো? স্টেপ 3, এই স্টেপ 3 তে এই জিনিসটা পুরো বুঝতে পারলি। আচ্ছা, স্টেপ 4 এর ক্ষেত্রে লিখে রাখ, বাট এটা এখন লাগে না। হ্যাঁ, এগুলো এখন আর লাগে না। জেনারেলি আগে লাগতো, মানে আমরা যখন করতাম তখন লাগতো, এখন আর লাগে না। মানে এখন আর ওরকম ভাবে হয় না, এখন ঠিকঠাক ভাবেই আমাদের নর্মাল এখানে যে দেখতে পাচ্ছিস, এখানে জাভা সোর্সেস বা জাভা রিসোর্সেস এখানের মধ্যেই তোর থাকে, ফার্স্ট সাবলেট থাকে, ঠিক আছে। তো অতএব এখনকার দিনে এইভাবে মানে ফোল্ডার স্ট্রাকচার আমাকে নিজেকে করতে হয় না। কেন বলতো? তার কারণ হচ্ছে এখন তো আমরা আইডি ইউজ করছি। আগেকার দিনে বেসিক্যালি আমাদেরকে পুরোটাই হাতে করতে হতো, মানে এই ওয়েব এক্সএমএলটা লিখতে হতো, হাতে করে লিখতে হতো, তারপর ঠিক মতো জায়গাতে তাকে রাখতে হতো, তবে কাজটা হতো। তো সেক্ষেত্রে আগেকার দিনে টমক্যাটের ক্ষেত্রে বলছি, আর এখনকার দিনে সেটা করতে হয় না। দেখতে পাই তো কম্পাইল করতে হলো ক্লাসটাই কম্পাইল করতে হয়েছে, ক্লাসটা কিন্তু কম্পাইল করতে হয়নি। অটোমেটিক দেখ এখানে বিল্ডের মধ্যে, বিল্ড বা এর মধ্যে দেখ এখানে ক্লাস ফাস চলে আসবে অটোমেটিক্যালি, মানে আমাকে কিছু করতে হচ্ছে না। আমি জাস্ট খালি ইনভোক করছি, ও আমাকে দিয়ে দিচ্ছে। আমি ইনভোক করব, ও আমাকে দিয়ে দেবে। এটা আগে করতে হতো, তাই জন্য একটুখানি বলে দিচ্ছি, জাস্ট একটুখানি লিখে রাখতে পারিস যদি তোর মনে হয় তো, ঠিক আছে। স্টেপ 4 এ লিখবি ক্রিয়েশন অফ ওয়েব অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার। স্টেপ 3 তে ছিল হচ্ছে আমাদের
ডেপ্লয়মেন্ট ডেস্ক্রিপ্টর তৈরি করা। আর স্টেপ 4 এ আসছে আমাদের কি না, ক্রিয়েশন অফ ওয়েব অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার। আমাকে কিছু তৈরি করতেই হয়নি, সব নিজে থেকে তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, তাই জন্য বলছি এখন লাগে না, বা তবু লিখে রাখ। আচ্ছা, এখানে লিখবি যে সাবলেট এপিআই ডিফাইন সাম স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। সাবলেট এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, সাবলেট এপিআই define some standard structure for web application. Define some standard structure for web application. স্যার এটা কি স্টেপ 4 নাকি অন্য? হ্যাঁ হ্যাঁ, স্টেপ 4 এর মধ্যেই বলছি। স্টেপ 4 এর মধ্যে হেডিং দিয়েছিস তোরা? স্টেপ 4 এর হেডিংটা তোরা দিয়েছিস কি? স্টেপ 4 এর ক্ষেত্রে হেডিংটা দিবি হচ্ছে ক্রিয়েশন অফ ওয়েব অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার, এটা হচ্ছে হেডিং। স্টেপ 4 এর হেডিংটা হচ্ছে ক্রিয়েশন অফ ওয়েব অ্যাপ্লিকেশন ফোল্ডার স্ট্রাকচার। ওকে, এখানে প্রথমে তোরা লিখে রাখ হচ্ছে এটাই যে সাবলেট এপিআই ডিফাইন সাম স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফর ওয়েব অ্যাপ্লিকেশন। সাবলেট এপিআই ডিফাইন সাম স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফর ওয়েব অ্যাপ্লিকেশন, ফুল স্টপ। every web application sorry every web server can be able to understand this application structure. Every web application can be able to understand this application structure. Can be able to understand this application structure. দেখ কিরকম হয়, দেখে নে একটুখানি, তাহলে তোরা বুঝতে পারবি ব্যাপারটা কিরকম বলতে চাইছি। বলার পর এরকম লিখবি ডট অ্যাপ, যেটার নাম হচ্ছে ডেমো অ্যাপ। এখানে ডেমো অ্যাপ লিখছি। ওকে, লেখার পর এটা আমি লিখলাম। এখানে ধর আছে হচ্ছে আমার ফোল্ডারটা কি, ফোল্ডারটার নাম হচ্ছে ওয়েব আইএনএফ। ওয়েব আইএনএফ এখানেও দেখতে পাচ্ছি আছে ওয়েব আইএনএফ। ওয়েব আইএনএফ মানে হচ্ছে ওয়েব ইনফো, ঠিক আছে? ওয়েব আইএনএফ মানে হচ্ছে ওয়েব ইনফো। এখানে থাকে হচ্ছে ডেপ্লয়মেন্ট ডেস্ক্রিপ্টর। তো এই ফোল্ডারটা আছে, এর আন্ডারে থাকে হচ্ছে তো ওয়েব ডট এক্সএমএল। ওয়েব ডট এক্সএমএল থাকবে। এটা আমাদের আগে তৈরি করতে হতো হাতে করে, এখন সেটা কিছু করতে হয়। এখানে আসতে হচ্ছে ক্লাসেস, যেটা আমাদের এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এখন শিফট হয়ে গেছে হচ্ছে এসআরসি এর মধ্যে, এটা আগে ছিল ক্লাসেস। ওকে, ক্লাসেস। এই ক্লাসেসের মধ্যে আমার সরি থাকবে হচ্ছে এই যেটা করলাম আমরা ফার্স্ট সাবলেট, ঠিক আছে, ডট ক্লাস। এইটা এরকম স্ট্রাকচারটা হয় জেনারেলি, একটা প্রজেক্টের স্ট্রাকচার এরকম হয়, মানে আগে করতে হতো। নিচে লিখে রাখবি তোরা, এটা লিখে রাখ। এটা লিখে রাখার পর নিচে লিখে রাখবি এটাও, যে নোট দিয়ে লিখে রাখবি স্টার দিয়ে, যে দিস ইজ নট নাও নিডেড বিকজ অ্যাজ উই ইউজ আইডি। This is not needed as per now. This is not needed as per now. আচ্ছা তোরা লিখে নে, তারপরে বল।
এই তোরা এবার অ্যাডভান্স জায়গাটা বুঝতে পারছিস? তোরা একটুখানি বাড়িতে তোরা পড়েছিস কি প্রত্যেকে? মানে একটু দেখেছিস কি তোরা এই জিনিসগুলো? বুঝতে পারছিস থিওরি বা এই প্র্যাকটিক্যাল গুলো? হ্যাঁ স্যার দেখুন। হ্যাঁ স্যার। মানে একটু আইডিয়া হয়েছে যে কিভাবে কাজ হচ্ছে? মানে আমি এটাই জিজ্ঞেস করি, মানে তোর আইডিয়াটাই হচ্ছে মেন হওয়াটা, তারপর তো পরে কথা আরো তুই ভালোভাবে শিখতে পারবি অ্যাডভান্স। বেসটা যাতে স্ট্রং হয়, এটাই হচ্ছে মেন। আচ্ছা, এটা লেখা হয়েছে? তোদের লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে। তো লেখে এখানে যে দিস ইজ নট নাও নিডেড, দিস ইজ নিডেড, দিস ইজ নট নিডেড নাও, দিস ইজ নট নিডেড নাও, this is not needed now, as we are using id, as we are using id, একটু ওয়েট কর তো। হ্যাঁ এবার বল। as we are using id like eclipse, where folder structure will be generated automatically, where folder structure will be generated automatically, as we choose our required project type, as we choose our required project type, as we choose our required project type, full stop. ওকে, আচ্ছা, নেক্সট আমাদের স্টেপ 5, স্টেপ 5, deployment of the web application in the web server, deployment of the web application, deployment of the web application in the web server, deployment of the web application in the web server. এটার মধ্যে লিখবি once we deployed web application, once we deployed web application, once we deployed web application according to the standard folder structure, according to the standard folder structure, we have to place this application, we have to place this application we have to place this application inside web server, we have to place this application inside web server. The process is called deployment. Once we developed web application according to the standard folder structure, we have to place this application inside web server. This process is called deployment. This process is called deployment. তারপর নিচে লিখবি যে we have to place our application, we have to place our application, we have to place our application in the Tomcat server, in the Tomcat server, in the Tomcat server of the following location, in the Tomcat server of the following location, in the Tomcat server of the following location. লোকেশনটা হচ্ছে কি দেখ, লোকেশনটা হচ্ছে এখানে, এই যে আছে না এখানে ওয়েব অ্যাপস, এইখানে আমাদের বেসিক্যালি
করতে হয়, মানে এই পাতটাতে, এই পাতের মধ্যে আমাকে করতে হবে। এই পাতটা আমি কপি করে রাখছি, এখানে লিখে রাখবি এটা। এখন দেখতে পাচ্ছি আমাদের করতে হচ্ছে না, কারণ আমরা এখন টেস্টিং এ রান করাচ্ছি। তো ডিপ্লয়মেন্ট করার জন্য আরো উপায় আছে, সেটা পরে বলা হবে। মোট কথা আমাদের কাজটা নিয়ে হওয়ার কথা। তো এইটা হচ্ছে বেসিক্যালি পাতটা, লিখে রাখি। এই ওয়েব অ্যাপস এর মধ্যে আমাকে রাখতে হবে। তোরা কেউ জ্যাম্প ইউজ করেছিস কোনোদিনও? জ্যাম্প সার্ভার ইউজ করেছিস কোনোদিনও? জ্যাম্প সার্ভার? না স্যার, আগে স্যার ওয়াম্পটা করতাম। জ্যাম্পটা করতিস। জ্যাম্পের ক্ষেত্রে মনে আছে, আশা করি তোরা দেখেছিস নিশ্চয়ই, ওখানে htdocs বলে একটা ফোল্ডার ছিল, যার মধ্যে আমাদেরকে আমাদের যে প্রজেক্টটা রাখতে হতো। এখানে ঠিক তেমন, সেটা হচ্ছে ওয়েব অ্যাপস, এর মধ্যে রাখতে হয়। আর ওই রকম ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হয়। বাট এখন ওরমভাবে করতে হয় না, এখন অন্যভাবে করা হয়। সেটার প্রসেসটাও পরে আমি বলে দেবো। ওকে, এটা হয়ে গেল, এটা লিখলি। না, লাস্ট তো হচ্ছে বেসিক্যালি স্টেপ 6। স্টেপ 6 হচ্ছে আমার, স্টেপ 6 হচ্ছে লিখবি যে স্টার্ট দ্য সার্ভার অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট। স্টেপ 6 এর হেডিং দিবি হচ্ছে স্টার্ট দ্য সার্ভার অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট। স্টার্ট দ্য সার্ভার অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট, এটা হচ্ছে হেডিং দিবি স্টেপ 6 এর ক্ষেত্রে। ওকে, স্টার্ট দ্য সার্ভার অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট। এখানে লিখবি হচ্ছে once we deployed our application, once we deployed our application, once we deployed our application in the web server, once we deployed our application in the web server, then we can send the request, then we can send the request, then we can send the request as follows, then we can send the request as follows. Okay, then we can send the request as follows. বলার পর এবার দেখ, এইটা আমি অবধি লিখছি, ঠিক আছে? বাকিটা লিখছি না। খাতাতে এটা লিখবি পুরো, এমন ভাবে লিখিস যাতে জায়গা থাকে, ঠিক আছে? কারণ আমি এখানে প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করে দিচ্ছি কোনটাকে কি বলা হয়, ঠিক আছে? এটা লেখা হলে বলিস, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রত্যেকটা পার্ট তোকে জানতে হবে কোনটাকে কি নাম, কেন, কি জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমি বলে রাখতে চাই, আমার যেহেতু 8080 পোর্টটা বিজি আছে, মানে অন্য অ্যাপ্লিকেশনে ইউজ হচ্ছে, তাই আমি আমার টমক্যাটের পোর্টটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে এটা 8081 করে দিয়েছি। টমক্যাটের পোর্টটা আমি চেঞ্জ করেছি, আমার পোর্টটা চেঞ্জ করে আমি 8081 করেছি, কারণ আমার 8080 পোর্টে অন্য অ্যাপ্লিকেশন চলছে, তো সেইখানে আমি চেঞ্জ করেছি। এটা আমি বলতে চাইছি। এটা লেখা হয়েছে, এটা লেখার পর, এটা লেখার পর তোদের আমি বলে দেবো। একটু ওয়েট কর তো। রেকর্ড হচ্ছে তো? হচ্ছে রেকর্ড। ওকে, তোরা লেখ এবার। আশা করি তোদের লেখা হয়ে গেছে। এই যে প্রথম যেটা লেখা আছে, এইটা তাতে তোরা একটা অ্যারো দিবি, দিয়ে লিখবি হচ্ছে প্রোটোকল। তোরা জানিস যদি এটা নয়, নেটওয়ার্কিং পড়ে এসেছিস অলরেডি, বাট তবু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রোটোকল। ওকে, এরপরে লোকাল হোস্ট, এটা তাতে অ্যারো দিবি, দিয়ে লিখবি
the machine on which server is running. The machine on which server is running. The machine on which server is running. যে মেশিনে সার্ভারটা চলছে, লোকাল হোস্ট। ওকে, তারপরে 8081 এই পোর্টটাতে এটা তোরা কি লিখবি, এখানে লিখবি হচ্ছে পোর্ট নাম্বার, the port number on which server is running. 8081 এটা তোরা একটা অ্যারো দিবি, দিয়ে লিখবি the port number on which server is running. The port number on which server is running. The port number on which server is running. এটা হলো। নেক্সট হচ্ছে তোর ডেমো অ্যাপ। ডেমো অ্যাপ, এখানে তোরা নিচে একটা অ্যারো দিবি, এখানে একটা অ্যারো দিবি, এখানে তোরা লিখবি হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন মানে তোদের প্রজেক্টের যে নামটা, প্রজেক্টের যে নামটা সেটাই হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন। ওকে, ডেমো অ্যাপ। এবার এটা লিখলাম তো, কি বললাম যে এটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবি কনটেক্সট রুট। এটাকে যা বলা হয় কনটেক্সট রুট বলা হয়, কনটেক্সট রুট, CONTEX, কনটেক্সট রুট, কনটেক্সট রুট বলা হয় এটাকে। ওকে, আর লাস্টেরটাতে লিখবি টেস্ট, যেটা এখানে লিখবি হচ্ছে ইউআরএল প্যাটার্ন। এখানে লিখবি হচ্ছে ইউআরএল প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন। তো এটা হচ্ছে টোটাল ডেসক্রিপশনটা আমার। এই হচ্ছে টোটাল 6খানা স্টেপ মনে হয় বলেছি। দেখ তো টোটাল মনে হয় 7খানা না 6খানা স্টেপ বললাম, 6খানা বলেছি তাই তো? দেখেন এবার তোরা বল আমাকে, এটা কি তোরা বুঝতে পেরেছিস? টোটাল পুরো জিনিসটা আশা করি বুঝতে পেরেছিস। না পারলে কোনো জায়গায় ডাউট হলে জিজ্ঞেস কর, আমি বলছি। ঠিক আছে, তাহলে তোরা আশা করি বুঝতে পেরেছিস। তোর কোনো ডাউট আছে মানিলা? না স্যার, বুঝেছি। ঠিক আছে, তো এবার তোরা দেখ, এখানে আমি একটা অলরেডি তৈরি করেছি এরকম আমার প্রজেক্টটা। তো আমি এখানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যেটা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন। আমি এটা খুলছি, এটা খুলছি আমি। এই অ্যাপ্লিকেশনটাতে আমি অনেক কিছু ইউজ করেছি, দেখতে পাবি। আমি এটা রান করাচ্ছি সার্ভারে, সার্ভারে রান করাচ্ছি, ফিনিশ। তো এটাও আছে আমার, ঠিক আছে। ওয়েলকাম টু সাবলেট। আমি এখানে ক্লিক করব, আমার একটা পেজ খুলছে। এই পেজটা আমার খুলছে। এখানে তোরা দেখতে পাচ্ছি একটা টেবিল করা আছে। শুধু টেবিল করা নেই, একটা ফর্মও করা আছে। টেবিল শুধু করা নেই, এখানে একটা ফর্ম করা আছে। তো এখানে আমাদের কাজটা হবে, মানে এটা তোরা ভেবে রাখবি। ভেবে রাখবি মানে হচ্ছে বেসিক্যালি এটা তোরা বানাতে পারবি কি তোর বাড়িতে? এটা কি বানাতে পারবি তোরা এরকম ডিজাইনটা, নাকি তোদেরকে দিতে হবে কোডটা? বল। ঠিক আছে, তোরা একটা কাজ করিস, তোরা দেখ, তোরা এরকম না কি পারলে বলছি, আপনি দিয়ে দেবেন, তারপরে আমরা ওটা দেখে একটু আলাদা করেও বানাবো। মানে দেখিয়ে দেবো মানে কি বলবো, দেখাবো? বল, কোডটা দেখাবো বলছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোডটা আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, কোডটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমার টেবিল আছে, দেখতেই পাচ্ছিস এখানে টেবিল তৈরি করা হয়েছে। টেবিলের মধ্যে এখানে এইটা টেবিল ডেটা, আর এইদিকে একটা টেবিল ডেটা আছে। এইভাবে আমার এখানে একটা ডেটা, এখানে ডেটা, এখানে ডেটা, এখানেও ডেটা, এখানে লোন টাইপ, এখানে আমার এটা আছে। বেসিক্যালি কিছুই না, একটা কাস্টমারের নাম এন্টার করা হবে, লোন অ্যামাউন্ট এন্টার করা হবে,
টেনিওর এন্টার করা হবে। এখানে লোন টাইপটা চুজ করব আমি, কার লোন, হাউজিং লোন, টু হুইলার লোন, ঠিক আছে, যেটা চুজ করা হবে। ব্যাক এন্ডে সাবলেট কি করবে, এই ইনফরমেশনের রেসপেক্টে সাবলেট আমার ইএমআইটা ক্যালকুলেট করে দেবে, করে দিয়ে একটা রেসপন্স পাঠাবে। সেই রেসপন্সটা আমরা এখানে ইউজারকে দেখাবো যে ইউর ইএমআই ইজ এই এত। বুঝতে পারলাম কাজটা কি করতে হবে, বোঝাতে পেরেছি? যে এরকম একটা ফর্ম থাকবে, এই ফর্মে আমরা কিছু ইনপুট দেব, কাস্টমার নেম, লোন অ্যামাউন্ট, টেনিওর, ঠিক আছে, লোন টাইপ। এটা যাবে হচ্ছে অ্যাজ এ রিকোয়েস্ট টু দ্য সার্ভলেট। Now servlet will access these values, and by accessing these values servlet will do something. It will calculate the EMI, okay, on basis of the loan amount and tenure. সেটা পরে কথা। এবার তুই বলবি যে এটা সার্ভলেট দিয়ে কেন করবো, এটা কি অন্যভাবে করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আমি এটা একটা জাভাস্ক্রিপ্ট মেথড দিয়ে করে ফেলতে পারি, ঠিক আছে, বাট যেহেতু আমরা সার্ভলেটটা করছি তাই সার্ভলেট দিয়েই করব। তো এটা পরের দিন তোদের মেশিনে তোরা ডেভেলপ করবি জিনিসটাকে, মানে তোরা এই ফর্মটা তৈরি করে রাখবি। মানে কবে পড়ছিস তোরা? এরপরে বুধবার। তো তো বুধবার দিনকে তোরা এর মধ্যে এই ফর্মটা তোরা রেডি করে রাখবি, যে কোনো একজন রেডি করে রাখবি এই প্যাটার্নটা। রেডি করার পর ওই দিনকে তোরা তোদের মেশিনে সাবলেটটা করবি, বানাবি। আমি তোদেরকে হেল্প করব, বলবো যেরকম, তো লিখিয়েও দেবো, যেগুলো যেগুলো লেখা আছে সেগুলো লিখিয়ে দেবো, সেগুলো লিখে নিবি। আর তখন তোরা করবি ওটা করে, তো তাহলে হয়ে গেল কাজটা। তাহলে বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তোদের কোডটা দেখিয়ে দিই, দেখ। এইখানে এটা তো আমার ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের ক্ষেত্রে আমি খালি এখানে একটুখানি সিএসএস অ্যাপ্লাই করেছি, আর কিছুই করিনি। দেখ, কিছু নেই এখানে, জাস্ট খালি সিএসএস অ্যাপ্লাই করা আছে। ডিভ ট্যাগ অ্যাপ্লাই করেছি, বিআর ট্যাগ অ্যাপ্লাই করেছি, H1 ট্যাগ অ্যাপ্লাই করেছি। তোদেরকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে না, তোরা যতটুকু সিএসএস করতে ততটুকু অ্যাপ্লাই করিস, বাকিটা করতে হবে না। মানে তোরা যা জেনেছিস সেইটুকুই অ্যাপ্লাই করিস সিএসএস এর মধ্যে, চেষ্টা করিস অ্যাপ্লাই করার। তাহলে তো তোরা বুঝতে পারবি অ্যাপ্লাই করলে যে ফর্মুলা কি হবে। এইভাবে অ্যাপ্লাই করবি, ঠিক আছে। ইন্টারনাল সিএসএস করবি, ঠিক আছে, ইন্টারনাল সিএসএস এইভাবে করবি। এক্সটার্নাল সিএসএস করার দরকার নেই আপাতত, ইন্টারনাল সিএসএসই কর, ওকে। এটা হলো। আর এখানে আমি এই যে পেজটা আছে ক্যালকুলেট ইএমআই ডট এইচটিএমএল, দেখ এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করেছি। সিএসএস তো অ্যাপ্লাই করতে হবেই, না করলে তো এত ভালো হবে না, তো করেছি আমি। তো সিএসএস টা তোরা এখন ছাড়, তোরা আপাতত নর্মালটাই কর, সিএসএসটা পরেও দেখা যাবে। এখানে আমি প্রথমে একটা হেডিং দিয়েছি H3 বলে, এখানে প্রথমে একটা ডিপ ট্যাগ ইউজ করেছি, তারপর আমরা হেডিং দিয়েছি, তারপরে ফর্ম ট্যাগ ইউজ করেছি। এবার এই ফর্ম ট্যাগের মধ্যে একটা টেবিল ইউজ করেছি, দেখ এই টেবিলটা, এই যে টেবিলটা ইউজ করেছি। এই টেবিলটার মধ্যেই দেখ সবকিছু করা আছে। কিভাবে করা আছে, প্রথমে একটা টেবিল রো নিয়েছি, এই টেবিল রো এর মধ্যে দেখ টিডি কাস্টমার নেম, আর এখানে একটা টিডিতে নিয়েছি সেটা কি ইনপুট, টাইপ টেক্সট, আইডি হচ্ছে কাস্টমার নেম, প্যাটার্ন হচ্ছে এটা রিকোয়ার্ড। এবার তুই বলবি এটা কি, এখন এটা বুঝতে হবে না, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাট্রিবিউট। প্যাটার্ন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের থ্রু দিয়ে আমরা কি ভ্যালু ইউজার দিতে পারবে ওই ইনপুট ফিল্ডে সেটা আমরা ঠিক করতে পারি। তো এখন তো এটা দেওয়ার দরকার নেই, এখন তুই নর্মাল রাখবি, তুই নর্মাল মানে এরকম করবি, ইনপুট টাইপ ইকস টেক্সট, আইডি হচ্ছে কাস্টমার নেম। হ্যাঁ, এখানে একটা কাজ করবি, এখানে আর একটা অ্যাট্রিবিউট দিবি, সেটা হচ্ছে নেম। নেম অ্যাট্রিবিউট খুবই দরকার, এটা নেম অ্যাট্রিবিউট দিবি। নেম অ্যাট্রিবিউট একই দিবি, ধর কাস্টমার নেম দিবি বা সি নেম দিয়ে দিবি, ঠিক আছে, নেমটা দিয়ে দিবি সি নেম, ওকে, সি নেম দিবি, নেমটা দিয়ে দিবি। তো এটা রিকোয়ার্ড করবি, রিকোয়ার্ড মানে হচ্ছে বেসিক্যালি কি তোকে দিতেই হবে, রিকোয়ার্ড করা মানে দিতেই হবে। তুই যদি উইদাউট giving that value, if you want to submit the form, then you cannot do it.
ইউ হ্যাভ টু গিভ ইট, দ্যাট ইজ রিকোয়ার্ড, মানে ম্যান্ডেটরি। ঠিক আছে, একইভাবে লোন অ্যামাউন্টটা করেছি আমি এখানে। এখানে টাইপ বিকজের নাম্বার নিয়েছি, টেক্সট করিনি, নাম্বার নিয়েছি। এখানে আমি আইডি নিয়েছি, লোন অ্যামাউন্ট করেছি, আইডি নিয়েছি। তুই এখানে নাম্বার না নিয়ে তুই টেক্সট নিতে পারতিস, অসুবিধা কিছু নেই, ওখানে নাম্বার করে নিতে পারতিস। তো আমি এখানে নাম্বার নিয়ে নিয়েছি, যাই হোক এটা করলাম। নেক্সট আমি একইভাবে টেনিওরটা করেছি সেম ভাবে, দেখ সেম ভাবে। আচ্ছা, এখানে প্রতিটাতে নেমটা দিবি, হ্যাঁ নেমটা দিবি। তো নেমটা না দিলে একটু মুশকিল হবে কাজটা করা। নেমটা দিবি হচ্ছে এল অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তো এখানে নেমটা দিলাম হচ্ছে টেনিওর, ঠিক আছে, টেনিওর এরকম নাম দিলাম প্রত্যেকটাতে। এখানেও নাম দিবি, এখানেও নেম দিয়ে দিবি। নেম ইকুয়ালস টু তো হচ্ছে লোন টাইপ, তাহলে এল টাইপ। ওকে, এরকম তোর নাম দিবি। এটা হচ্ছে সিলেক্ট ট্যাগ, তোদেরকে শিখিয়েছিলাম, মনে করে দেখবি ড্রপ ডাউন তোদের শিখিয়েছিলাম, সেই ড্রপ ডাউনই করা আছে। এখানে ভ্যালুটা দেখ, টু হুইলার লোন লেখা আছে, তো এখানেও টু হুইলার লোন লেখা আছে। এখানে কার লোন, এখানে কার লোন, এখানে হাউজিং লোন, এখানে হাউজিং লোন লেখা আছে। ওকে, টেবিলটা শেষ হয়ে যাচ্ছে। তারপর একটা প্যারাগ্রাফ করা আছে, এটা করতে হবে না আপাতত, তুই এইটুকু খালি করিস। এখানে আমি ইনপুট টাইপ সাবমিট করেছি, দেখতেই পাচ্ছিস এখানে ইনপুট টাইপ সাবমিটটা করা আছে। এই খালি কাজ হয়েছে, আর কিছুই নেই। আর শুধুমাত্র সিএসএসটা অ্যাপ্লাই করেছি, তার জন্যই অত যা মানে যা দেখতে পাচ্ছিস তুই। খুব একটা আহামরি কিছু নেই এখানে, জাস্ট এইটুকু আছে। তোরা বল কোডটা বুঝতে পারলি কিনা, বল কোডটা। হ্যাঁ স্যার বুঝছি। তো এটা একটুখানি স্যার চেষ্টা করে বলছি রাখবি। নেক্সট পেজটা একবার দেখাবেন, কোডটা না মানে পেজটা। পেজটা, হ্যাঁ পেজটা দেখাবো। কোথায় গেল পেজটা, কোথায় গেল? এইখানে। স্ক্রিনশট তুলবি, স্ক্রিনশট তুলে রাখ। ঠিক আছে, এরকম দেখাবে, মানে এরকম আসবে। চেষ্টা করবি এরকম করার, না পারলে অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। বুঝতেই পারছিস এখানে প্রতিটা জায়গাতে আমি কিন্তু এখানে একটা 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 অ্যাট্রিবিউট কিন্তু আমি ইউজ করেছি, সেটা হচ্ছে নাম বর্ডার রেডিয়াস। ঠিক আছে, বর্ডার রেডিয়াস আমি কিন্তু ইউজ করেছি। এই ইনপুটের ক্ষেত্রেও করেছি, এখানেও করেছি। আর এখানে এই যে জিনিসটা করেছি, এটা কিন্তু আমি এই বাটনটা একটা আইডি দিয়েছি, দেখতে পাবি এখানে একটা আইডি দেওয়া হয়েছে সাবমিট বলে। আমি সেই আইডির এগেনস্টে সিএসএসটা অ্যাড করেছি, সেই আইডির এগেনস্টে সিএসএসটা অ্যাড করেছি। এবং তুই এখানে দেখ বর্ডার রেডিয়াস তোকে দেওয়া আছে, বর্ডার রেডিয়াস তোকে দেওয়া আছে। এই হচ্ছে বেসিক্যালি আমার কাজ, এইটুকু করেছি। তোরা এমনিই করিস, যদি তোদের সিএসএস যতটা পারবি করবি, না পারলে এমনিই করবি, কিন্তু করবি। কিভাবে করবি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। একটা একটা প্রজেক্ট তৈরি করবি, প্রজেক্ট তৈরি করার পর খালি একটা এইচটিএমএল ফাইল তোদের তৈরি করতে হবে। ওইটার উপরে রাইট ক্লিক করবি, মানে এখানে যাবি, এখানে গিয়ে রাইট ক্লিক করবি, রাইট ক্লিক করে নিউতে যাবি, গিয়ে এখান থেকে এইচটিএমএল ফাইল চুজ করবি। সিম্পল, এখান থেকে এইচটিএমএল ফাইল চুজ করবি, চুজ করলেই হয়ে যাবে। ওকে, আর কিছু করতে হবে, একটু তৈরি করে রাখিস এটা। আমরা তাহলে নেক্সট দিনকে, বুধবার দিনকে, এটার রেসপেক্টে আমরা কাজটা করব। বুঝতে পারলাম? হ্যাঁ, তুই কি বলছিস বল, কিছু কি দিতে হবে তোদেরকে? এই কোডটা তোরা কি লিখেছিস আজকে? এটা আমি আজকে করালাম ডেমো অ্যাপটা, ডেমো অ্যাপের যে এই যে সাবলেটটা তোরা কি লিখেছিস? না স্যার। তাহলে এটা কি তোদের দিয়ে দেবো কোডটা, মানে? হ্যাঁ স্যার দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে 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 আমরা তাহলে নেক্সট দিন আবার বসছি, বুধবার দিনকে বসছি। বুধবার দিনকে বসে আমরা আবার, এবার তোরা করবি বুধবার দিনকে, তোদের মেশিনে করাবো, তোদের মেশিনে করাবো হচ্ছে এইচটিটিপি সাবলেট দিয়ে করাবো। ঠিক আছে, এই কাজটাই হবে, এইচটিটিপি সাবলেট দিয়ে হবে। ওকে, চল। হ্যাঁ স্যার। স্যার আর রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন। আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আজকেই দিয়ে দিচ্ছি।
আমি আগের দিন দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি আজকে। তোরা একটুখানি প্লিজ একটু দেখে রাখিস বা আগেরগুলো পড়ে রাখিস একটুখানি, তাহলে সুবিধা হবে করতে। আমি এখন টার্মিনেট করছি, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে বেসিক্যালি আমার কাজ হয়ে গেল, কমপ্লিট। এখানে আমার কমপ্লিট। আমি তোদের দিয়ে দিচ্ছি এই প্রোগ্রামগুলো, কোডগুলো তোদের দিয়ে দিচ্ছি। ওকে।